হাই বন্ধুরা, আমি আবার এসে গেছি সুপার কফি উইথ মিস্টার খান আমাদের এই আড্ডায়। তো আমাদের আড্ডা আজকে ভিন্ন ধরনের হতে চলেছে, কারণ আজকের আমাদের যে গেস্ট, আমরা যে সিনেমা দেখি বা সিনেমা করি তার যে স্ক্রিপ্ট লেখা হয়, তো আমাদের আজকে স্পেশাল গেস্ট যার নাম দেবজয় ব্যানার্জি। পেশায় উনি একজন অভিনেতা, পাশাপাশি খুব তুখোড় স্ক্রিপ্ট রাইটার। তো দেবজয় ব্যানার্জি বাবু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ওয়েলকাম আমাদের সুপার কফি উইথ মিস্টার খান এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ। তো আপনাকে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, তার জন্য খুব আমি আপ্লুত, অ্যাপ্রিসিয়েট। তো আপনার সাথে অনেক কথা আমরা জেনে নেব এবং আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যম থেকে আমাদের দর্শকরাও জেনে যাবে। একদম। তো আপনার এই চলার জীবনে দীর্ঘদিনের অনেক কিছু জানবো এবং অনেক কিছু আমরা শিখবো জানার সাথে সাথে যারা। তো দাদা, আপনি এলেন এই জায়গায় আমাদের, তোমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স সবকিছু তো শেয়ার করতেই হবে। আমার যাত্রাটা শুরু হয়েছিল একটা অদ্ভুত ভাবে। আমি মূলত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি পার্থপ্রতিম চৌধুরীর কাছে, বিখ্যাত পরিচালক পার্থপ্রতিম চৌধুরী, এবং তিনিও চিত্রনাট্যকার। আচ্ছা। উত্তম কুমার তিনি অনেকগুলো ছবি করেছেন। তার কাছে আসি মূলত অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। আচ্ছা। সেখান থেকে পার্থদার একটা স্ক্রিপ্টের অবশ্য ছবি হয়নি, আমি অনেকটা লিখেছিলাম। পার্থ প্রশংসা করতেন যে হ্যাঁ তুই ভালো লিখিস। যাকে পার্থদায় আমি অ্যাসিস্ট করার থেকে পার্থদায় বললো যে তুই অভিনয় কর, কারণ তোর মধ্যে অভিনয় করার ইচ্ছেটাও আছে, তুই পাচ্ছিস, এবং আমি দেখেছি যে তুই গানের লিপও খুব ভালো দিতে পারছিস। সেই থেকে আরম্ভ হলো। অবশ্য ওনার কাছে খুব একটা কাজ করিনি, উনি মারা যান। তারপর থেকে আরম্ভ হলো যে অভিনেতা হিসেবে জার্নি হলো সিরিয়াল দিয়ে, যেমন সকলের হয় সিরিয়াল দিয়ে। সিরিয়াল থেকে আস্তে আস্তে আরম্ভ করলাম ছবি বলতে প্রথম ছবি পাই সেটা হচ্ছে পান্না হোসেনের হাত ধরে। উনি আমাকে প্রথম যে ছবিতে ব্রেক দিয়েছিলেন, মানে সেকেন্ড হিরো হিসেবে, সেটা হচ্ছে মেঘলা আগুন। আমি পান্নাদার কাছে খুব কৃতজ্ঞ এবং আমার পরিবারের কাছে, কারণ পরিবারের কাছে আমি খুব প্রিয় মানুষ, এবং পান্নাদার হাত ধরে প্রায় গোটা সাথে কাজ করেছি আমি। যাই হোক, এর মধ্যে যেটা হলো যে স্ক্রিপ্ট লেখার ব্যাপারটা, সেটা একটা অদ্ভুত ভাবে আরম্ভ হলো। তো আমি মেগার স্ক্রিপ্টটা করছিলাম। তো এই মেগা সিরিয়াল দূরদর্শনে ক্রান্তিকাল আমি স্ক্রিপ্টটা করছিলাম। তো তার মধ্যে থেকে আরেকজন এসে আমাকে বললো যে আমাকে ছবির স্ক্রিপ্ট করে দিতে হবে। তো আমি বললাম যে ছবির স্ক্রিপ্ট কোনদিন করিনি। বললো তোমার কত সালে? এটা 97-98 সালে, অনেক বছর আগে, 30 বছর আগে। তো কারণ আমাদের 28-30 বছর আগেই আরম্ভ হয়েছিল ব্যাপারটা। তো তাকে স্ক্রিপ্টটা করে দিলাম, ছবির স্ক্রিপ্টটা করে দিলাম। তো তিনি আর ছবি করতে পারেননি, স্ক্রিপ্টটা হয়েছিল, ছবিটা করতে পারেনি। তারপরে আস্তে আস্তে মানে স্ক্রিপ্টের কাছে, মানে প্রথম যেটা অফারটা পেল সেটা অদ্ভুত এক আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, সেটা অচিত সিনহা, যাকে মানুষজন জানতেন যে মিঠু বাবু বলে, তাদের পরিবারে এক প্রোডাকশন ম্যানেজার আমাকে নিয়ে যায় ছবির কাস্টিং এর জন্য। ছবিতে ফিরদৌস ছিল, তো আমি সেখানে কাস্টিং এর হয়ে যায়, মানে সেকেন্ড লিডের মতো একটা কাস্টিং ছিল, সেটাও হয়ে যায়। হয়ে গিয়ে উনি বললেন যে তুমি আর কি করো। আমি বললাম একটু লেখালেখি করি। বলে কেমন লেখো? আমি ঠিক আছে, একটা স্ক্রিপ্ট শোনালাম, আমার করা স্ক্রিপ্ট শোনালাম। তাতে উনি খুশি হয়ে বলে এইটাই ছবি করব। তারপর ওনার ছেলে দেবরাজ সিনহা বললো না, এটা থ্রিলার করি আমরা। তো দেবরাজের সাথে আমার গল্প দুটোকে মিশিয়ে থ্রিলার একটা বড় কাস্টিং ছিল, কিন্তু ছবিটা 18-20 দিন কাজ হবার পরও ছবিটা হয়। তার বিভিন্ন কারণ ছিল, পয়সার কারণটা তো নয়, কারণটা ছিল অ্যাক্সিডেন্ট। সেকেন্ড হিরোইন মারা যায়, প্রোডাকশন ম্যানেজার আহত হয়, ডিরেক্টরের ছেলে নাক ভাঙে, আমার মানে পাও ভাঙে, এই সমস্ত অনেক কিছু ঘটনা ঘটে। ছবিটার হয়নি, কিন্তু তারপর থেকে তার ছেলে, মানে বর্তমানে ডিরেক্টর, কিছুদিন আগে ওর ছবি রিলিজ হয়েছে, দেবরাজ সিনহা, ওর কাছ থেকে প্রথম রিলিজ হওয়া আমার ছবি হচ্ছে দুর্লভ রায়ের প্রডিউস করা ছবি, দেবরাজ সিনহার ডিরেকশন। সেটা হচ্ছে রক্তমুখী নীলা। সেটা
রিলিজ হয়েছিল ছবিটা, এবং কতদিন? ছবিটা 2000-এর ওটাই। এরপর থেকে দুর্লভদার পরের ছবিটার স্ক্রিপ্টের ডায়ালগ পোর্শনটা করে দিই, কারণ স্ক্রিপ্টটা একজন করেছিল, তার ডায়ালগ পছন্দ হয়নি, ডায়ালগ পোর্শন করে দেওয়া হয়। তারপর আস্তে 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 চলা। দেবরাজেরও গোটা 3 ছবি করেছে, অনেকের ছবি। আমার ছবি করার মধ্যে উল্লেখযোগ্য আছে বম্বে বলেই উল্লেখযোগ্য বলছি, কারণ এখানে ঋতু আমার 2 ছবিতে কাজ করেছে, এবং অনেকেই কাজ করেছে, হয়তো বড় স্টার না হলেও করেছেন। এবং আমি স্বপন সাহারও স্ক্রিপ্ট করেছি। বাহ, রিলিজ হওয়া ছবি আমার, মোটামুটি রিলিজ হওয়া ছবি আছে 14টা, এবছরেও আরো 3টে রিলিজ করবে। আচ্ছা জয়দা, এই মুহূর্তে তোমার হাতে তাহলে কি কি স্ক্রিপ্ট রয়েছে, মানে কাজ চলছে, বা কি এতে তুমি পাশাপাশি অভিনয় করো, যার যেটা জানি আর কি, তো এই মুহূর্তে সেটা কি কাজ? স্ক্রিপ্ট বলতে এক ভদ্রলোকের ছবি করছেন, তিনি একটা স্ক্রিপ্ট করাচ্ছেন আমাকে দিয়ে। প্লাস আর এক ভদ্রলোক, সুবীর বাবু বলে ভদ্রলোক, তিনি বাউলদের উপর একটা ওই ডকু ড্রামা তৈরি করলেন, সেটা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার উনি অন্য একটা শিফট, ওই ডকু ড্রামাটা একটা সেকেন্ড পার্ট করবেন, সেটাকেও লিখতে দিচ্ছেন আর কি, সেটাও লেখালেখি চলছে, এইরকম চলছে। তো এইভাবে কিছু হাতে কাজ রয়েছে? হ্যাঁ, হাতে কিছু কাজ আছেই। আচ্ছা, এই ইয়েতে, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এতটা মানে সিরিয়াল, সিনেমা বা কাজে কেউ দেখা যাচ্ছে যে কাজ থেকে একদমই মানে সময় পায় না, মানে এত কাজ তার কাছে। আবার কিছু কিছু জনকে দেখা যায় যে কাজ পায় না। তো এই নিয়ে কি কিছু একটা লবিবাজির মধ্যে, না একটা নেপোটিজম বাজি, নাকি এই নিয়ে কি কি তোমার এক্সপেরিয়েন্স? বা নেপোটিজমের কথা বলবো না, কারণ খুব বেশি আমাদের এখানে ছেলে মানে লবি, যেটাকে বলে লবি, একটা লবি আমার মনে হয় লবি কাজ করে। কারণ আমি নিজে তো অভিনয় করতাম, এখন যারা এসে গেছেন ডিরেক্টররা, নতুন নতুন ডিরেক্টররা, তাদের কাছের লোক না হলে পারে, এমনি জেনারেলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা এটাই মজার ব্যাপার, যে কাছের লোক না হলে পারে কাজটা ঠিক মতো পাওয়া যায় না। অনেক অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টের সদ্ব্যবহার তারা করতে পারে না, কারণ তারা হয়তো কাছে যেতে পারে না। যেমন হয়তো আমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমি হয়তো বড় হাউসে যেতে পারি। এক মিনিট আর বলি এই ট্যালেন্টের কথা জায়গাতে, যে আজকের ডেটে ট্যালেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না সোর্সটাকে? সোর্স চিরকালই প্রায়োরিটি পায়, তারপরে ট্যালেন্ট থাকে। ট্যালেন্ট থাকলে পারে তারা এগোতে পারে, মানে ট্যালেন্টটাকে দেখানোর জন্য একটা সোর্স দরকার। সেই সোর্সটা সবচেয়ে বড় কাজ, স্ট্রং সোর্স। একদম তাই। তুমি কার কাছে কতটা প্রিয়, সেটাই আমার মনে হয় এগোনো যায়। সেটা একদম মানে প্রয়োজন হিসেবে এই জায়গাতে, মানে প্রয়োজন হলো কেটে পড়ে, প্রয়োজন হলো তাকে বাদ দেওয়া যেতেই পারে যদি না হয়। কারণ আমরা দেখি যারা সিরিয়ালের ধারাবাহিক কাজ করছে, তারা কাজ করে যাচ্ছে, এবং সেটা একটা গোষ্ঠী, একদম পর কাজ তারা করে যাচ্ছে। কিন্তু এই নতুন যারা আছে, তাদের হয় ক্রাউডে দাও, নয় তাদের মধ্যে অনেকেই ট্যালেন্টেড, কিন্তু তার ক্রাউডে দেয়, তারা অ্যাক্টিং করার স্কোপ পায় না, স্কোপ না পেলে তারা কাজটা এগুলা তো ফেস করো তোমরা? এটা আমরা করি, মানে নিত্য এটা ফেস করো। একদম। তো এই জায়গা থেকে মানে কি বলতে চাও তুমি আমাদের, যারা এই ব্যাপারটাকে, এটাকে মানে কিভাবে শোধরানো, বা কিভাবে এটাকে আমরা করতে পারি, মানে আমাদের প্রোডিউসার, ডিরেক্টর বা যারা রয়েছে তাদের হিসেবে কি বার্তা? আসলে মুশকিলের ব্যাপার হচ্ছে যে ডিরেক্টররা তো প্রোডিউসারকে ধরেন, এবং ডিরেক্টররাই ক্যারেক্টার চুজ করে। হয়তো প্রোডিউসার কখনো কখনো বলতে পারে কাউকে নেওয়ার জন্য, সেটা একটা আলাদা বিষয়। সেই ডিরেক্টরের কতজন কাছের লোক থাকে, কতজন প্রিয় লোক থাকে, তারা কিরকম অভিনয় করে, সেই হিসেবে ডিরেক্টর কিন্তু তার প্রায়োরিটিটা দেয়। সুতরাং তার মধ্যে নতুন কেউ এসে হঠাৎ ঢুকে পড়বে, এই ব্যাপারটা খুব কষ্টকর। যার জন্যে হঠাৎ নতুন কোনো মানে সিরিয়ালে যদি ডিরেক্টর আসে, তার যদি পেয়ে যায়, দেখা যাবে আরো কিছু নতুন ছেলেপুলে এলো। কি করে এলো না, সেই ডিরেক্টরের লবির লোক। তারা এইভাবে কিন্তু সিস্টেমটা চলছে, এবং এটা চলেই। আচ্ছা, এই লবিবাজিতে কি কাজ, ক্রিয়েটিভিটিটা কি সঠিক জায়গাতে আসে না? ক্রিয়েটিভিটির সাথে কম্প্রোমাইজ করছে? তাহলে ক্রিয়েটিভিটির সাথে কম্প্রোমাইজ ঠিক বলা যায় না, আবার বলাও যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যারা ওর মধ্যেই ভালো, কারণ মানে যারা সিরিয়াল করে জেনারেলি চলে, তারা আস্তে আস্তে তুখোর অভিনেতা হয়ে যাওয়া। তো প্রথম সিরিয়ালে দেখলাম যে ছেলেটা বা মেয়েটা কিন্তু আড়ষ্ট, শক্ত, কিন্তু যত দিন গড়ায়,
3 মাস 4 মাস বাদে দেখতে পাচ্ছি সে অবশ্যই স্মার্ট হয়ে উঠছে। কারণ হচ্ছে যে রোজ অনুশীলন, কারণ অভিনয় তো একটা অনুশীলনের মাধ্যমেই চলে, যেমন থিয়েটারে রিহার্সাল যত রিহার্সাল দেবে তত পারফেক্ট হবে। তেমনি এই যে ছেলেটা বা মেয়েটা বড় বড় অভিনেতা, সব সেই মা বাবা কাকা জেঠিমা দিদিমা ঠাকমা এই সমস্ত যারা খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করে, তাদের দেখে দেখে আস্তে আস্তে কিন্তু তারা ফ্লারিশ হতে থাকে। গ্রুমিং করতে করতে কিন্তু তারা একসময় দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে একটা পাওনা। আচ্ছা দাদা, আমরা তো আজকে তো শুনলাম তুমি 14-15টা ছবি অলরেডি রিলিজড এবং আরো কিছু কাজ রয়েছে হাতে। আমরা যে কাজ করছি, আমরা আমাদের ভারতীয় সিনেমা, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, যেমন সাউথ, বোম্বে এবং ভোজপুরি সিনেমার থেকে আমরা যে আমাদের ক্রিয়েটিভিটি, মানে আমাদের বাংলা সিনেমার ক্রিয়েটিভিটি বিশ্বের একটা মানে পর্যায় মর্যাদা পাই বা দেখে। তো এই জায়গা থেকে আমাদের কোন জায়গাটা, মানে তুমি করছো, আমরা বাণিজ্যিক দিক দিয়ে এবং ছবির মানটা তো ভালো হয়, এবং কিছু জায়গা থেকে এই মানের জায়গা থেকে আমরা সেই জায়গাটা পাই না কেন, বাণিজ্যিক হোক বা যে জায়গা থেকে, এই জায়গাটা এই যে কাজ করতে করতে কিছু জায়গায় তোমার নিজের মতামত বলবে এটা, যে কোন জায়গাটাতে আমাদের দুর্বলতা? বাংলা ছবি তো চিরকালই একটা জায়গায় দাঁড়িয়ে আছে ভারতীয় চলচ্চিত্র এবং বিশ্বমানের দিক থেকে। সত্যজিৎ রায় বলো, মৃণাল সেন বলো, ঋত্বিক ঘটক বলো, এনারা অসম্ভব ভালো, এবং এখনো যারা ছবি করেন তারা তাদের কথাই বলেন, মানে তাদের মূল্যায়নটা এখনো হয়। কিন্তু যে বিষয়বস্তু হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, আমার যেটা মনে হয়েছে একটা সময়ে, মানে ধরা যাক যে উত্তম কুমার চলে যাবার পর ওনার একটা বাংলা ইন্ডাস্ট্রিতে ধাক্কা এসেছিল, সেটাকে মোটামুটি রিকভার করা হয়েছিল অঞ্জন চৌধুরী এবং রঞ্জিত মল্লিকের হাত ধরে। তারপর বাংলা ছবি চলছিল। তারপর প্রসেনজিৎ তো দীর্ঘ দিন ধরে কাজ করছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর পেছনে তার অবদান অসম্ভবভাবে একটা জায়গা। তারপর তো এসছে দেব, এসছে জিৎ, এসছে নানা রকম অভিনেতারা এসছেন। কিন্তু এই দেবজিতের আসার পথটা প্রথমে ছিল কিন্তু সাউথের ছবিকে কপি করে, হ্যাঁ, কপি পেস্ট করে, এবং মনে হয় সম্ভবত কিনে, তাদের স্ক্রিপ্ট কিনে তাদের মতো করে সেই রকম শর্ট ডিভিশন করেই ছবিগুলো হয়েছে এবং ছবিগুলো হিট হয়েছে। সুতরাং সেই হিট ছবিগুলো দেখে দেখে বাংলা দর্শকরা এক ধরনের ছবি দেখায় মনস্ক, মানে ভেবে নিয়েছিল এরামই ছবি হবে। কিন্তু যারা ছবি করিয়ে মূলত যাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রবল, তারা কিন্তু সবসময় চায় যে নতুন কিছু দেব, মনের খোরাক দেব, লেখার মধ্যে তাদের মুন্সিয়ানা দেখাবো, অন্যভাবে বাংলা ছবিকে ইমপ্লিমেন্ট করব। কিন্তু এই ইমপ্লিমেন্ট করতে করতে আস্তে আস্তে বাংলা ছবি সিঙ্ক কেন করে যাচ্ছে, যে হয়তো বলা যেতে পারে যে মাল্টিপ্লেক্সরা ভালো পয়সা দিচ্ছে, কিন্তু মাল্টিপ্লেক্সে কতগুলো ছবি রিলিজ হয়, সব ছবি রিলিজ হয় না। কারণ সব ছবি হয়তো 1 কোটি টাকা খরচা করতে পারে না। কম পয়সার ছবি হয় 30 লাখে হয়, 50 লাখে হয়। তাদের ছবিগুলো জেনারেলি সিঙ্গেল প্লেক্স, অর্থাৎ গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে পারলে সেগুলো ভালো পয়সা হয়তো পেত, কারণ তাদের বিষয়বস্তু আলাদা হয়, হ্যাঁ, অনেক কিছু হয়। মানে যারা ঠিকঠাক ছবি করার ক্ষেত্রে ভাবেন, ছবিটাই যাদের একমাত্র প্যাশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাংলার হলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বাংলা হলে অধিকাংশ কেন, আমার তো মনে হয় 50% সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তাদের সেখানে সিনেমা চলে না, হয়তো আলোর গোডাউন হয়েছে বা অন্য কিছু হয়েছে, বা আবার মাল্টিপ্লেক্স তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে। এই বিভিন্ন কারণ সিঙ্গেল প্লেক্সে একটা ছবি আমরা যারা দেখে এসেছিলাম, সেটা 30 টাকা থেকে 50 টাকা একটা ভাগ ছিল। কিন্তু একটা মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গেলে ন্যূনতম 150 থেকে 200 টাকা খরচা করতে হয়। সুতরাং একটা মানুষ ভাববে যে ওই 150 টাকা খরচা করে ছবি দেখবো না সিঙ্গেল প্লেক্সে। এই করতে করতে ছবির দর্শকরা কমে গেছে। ছবির প্রথম আঘাত এসেছিল টিভি থেকে। টিভি আসার পরে যে সমস্ত ভদ্র মহিলা, মানে বাড়ির মহিলা, মা কাকিমারা শনিবার রবিবার বাবা কাকার সাথে সিনেমা দেখতে যেতেন, তারা কিন্তু বাড়ি গৃহবন্দী হয়ে গেল। তারা হয়তো প্রত্যেক দিনই একটা করে ছবি দেখার সুযোগ পাচ্ছেন, তারা সমস্ত কাজ শেষ করে সেই ছবিটাই দেখছেন। যার ফলে হলো কি, ওই পার্সেন্টেজ দর্শকটা আবার হল বিমুখ হয়ে গেল। হ্যাঁ, সুতরাং তারা যাচ্ছে না, আস্তে আস্তে সেই লোক সংখ্যা কমতে আরম্ভ করলো। এটা গেল একটা ধাক্কা। দ্বিতীয় ধাক্কা হলো মোবাইল থেকে। মোবাইল আসার পরে ছবি দেখা বা নানা ধরনের জিনিস, এবং ওয়ার্ল্ড সিনেমা আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এলো। হ্যাঁ, যার ফলে হলো কি, বেশিরভাগ দর্শকরা
যে সিনেমা আজকাল দেখে মোবাইলের মাধ্যমে দেখে, ট্যাবের মাধ্যমে দেখে, ল্যাপটপে দেখে, কিন্তু যে 7টা সিনেমা হলে গেলে বোঝা যায়। আচ্ছা, এর মধ্যেও যে আমাদের এআই বলে যেটা এসছে আজকে, তার সাথে সাথে এই স্ক্রিপ্ট লেখা বা আরো কিছু কাজ করার ক্ষেত্রে আমাদের এআই এই টেকনোলজির কতটা তার মানে উন্নত মানের ব্যবহারে না মানে প্রতিঘাত ঘটানোর কাজে, মানে এটা ভালো দিক ভালো না দিক না খারাপের দিক, তাই তো? এটার ব্যাপারে যদি টেকনোলজি আসে তো উন্নতি করার জন্য, যে কোনো টেকনোলজি। যেমন আমরা আগে অ্যারি ভ্যারি ক্যামেরা ইউজ করতাম, তাতে সেলুলয়েডের রিল থাকতো সমস্ত, সেগুলো তো অবসোলেট হয়ে গিয়ে এখন ডিজিটালি ফরম্যাট। সুতরাং ডিজিটালি ফরম্যাট যখন প্রথম কম্পিউটার আসে, লোকে ভাবে কম্পিউটার আসার সাথে সাথে মানুষ সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু না, কম্পিউটারটা দিগন্ত খুলে দিয়েছে এটা মানুষের মননশীলের দিকে। তেমনি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো অনেক ক্ষেত্রে খুব সুটেবল হবে, কিন্তু চিত্রনাট্য করার ক্ষেত্রে কতটা সে অবদান রাখতে পারবে বলা যায় না। কারণ মানুষের মস্তিষ্ক থেকে যে জিনিসগুলো বেরোয়, অর্থাৎ ক্রিয়েটিভিটি যেগুলো বেরোয়, ওর মধ্যে মানুষের তৈরি করা ক্রিয়েটিভিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারা একটা প্রসেস দেবে। যেমন আমাদের সামনে অনেক প্রডিউসার বা অনেক ডিরেক্টর এসে বলে, দাদা এটা হয়তো এটা 30 লাখ টাকার ছবি, 50 লাখ টাকার ছবি, আপনি সেইভাবে স্ক্রিপ্ট করুন। অর্থাৎ আমাকে ভেবে নিতে হবে লোকেশনটা কমিয়ে দেবো, এটা কমিয়ে দেবো, ওটা কমিয়ে দেবো, হ্যাঁ, আর্টিস্টকে এইভাবে সিঙ্ক করাতে পারলে, হয়তো বক্সের আর্টিস্টকে 3 দিনে কাজ করাতে পারলে আমরা এগোবো। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে স্ক্রিপ্ট তৈরি হবে, আমার তো ব্যক্তিগত মনে হয় সে ভাববেই না যে কাকে কোথায় রাখবো, সে তার মতো করে ইলাবোরেট করবে। সেটা হয়তো দেখা গেল যে ভবিষ্যতে অনেক বেশি পয়সাওয়ালা ছবির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত ছোটখাটো ব্যাপারে এবং ক্রিয়েটিভ একটা বিশ্বমানের ক্ষেত্রে এখন যদি কিছু তৈরি করা যায়, সেটা আমার মনে হয় না যে ও দিতে পারবে, বিশ্বমানের কিছু দিতে পারবে না। ও হয়তো একটা গতানুগতিক রাস্তা ধরে চলবে, কিন্তু মানুষের মাথা যে এগোচ্ছে, মাথা যেটা দেবে স্ক্রিপ্টের ক্ষেত্রে, বিষয়বস্তুকে চুজ করার ক্ষেত্রে, মানুষের ভাষা ভঙ্গি, কারণ কোন ক্যারেক্টার কিরকম হবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পারে এআই মনে হয় না সেখানে সফল হবে। খুব ভালো বলেছো, এটার পক্ষে যাই হোক আমিও অনেকটা জানতে পারলাম তো এই জায়গা থেকে। আচ্ছা, এরপরে পরবর্তীতে তোমার যদি সুযোগ হয় যে অ্যাকচুয়ালি বলছিলেও আমাকে যে ডিরেকশন করা বা ডিরেক্টরে, তো এই জায়গাতে ডিরেকশন করার যদি কোনো সময় বা ডিরেক্টরিয়াল জায়গায় এসে আমাদের কি কি মেন ভূমিকা নেওয়া উচিত, মানে আমাদের ইন্ডাস্ট্রির মানে যে যে জিনিসগুলো দুর্বলতা রয়েছে? আমার মনে হয় চলচ্চিত্র জগৎটা মানুষের একটা মস্তিষ্ক প্রসূত কোনো একটা বিষয়বস্তু, কারণ সেখানে ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটি এক দঙ্গল ক্রিয়েটিভিটিকে নিয়ে একটা ফিল্ম হতে পারে। হ্যাঁ, যেমন মিউজিক অসম্ভব ভালো হলো, অসম্ভব ভালো ক্যামেরা হলো, অসম্ভব ভালো সাউন্ড হলো, খুব ভালো অভিনয় হলো, খুব ভালো স্ক্রিপ্ট হলো, ডিরেক্টর তো হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। একটা ডিরেক্টর যেমন ভাবে পরিচালিত করতে পারবে একটা ছবিকে, সেটা ডিরেক্টরের মুনশিয়ানার উপরেই নির্ভরশীল। কারণ প্রচুর ডিরেক্টর আছে আমাদের, আমি সবাইকে সশ্রদ্ধভাবেই বলছি, তারা সবসময় ছবির ক্ষেত্রে বিষয়বস্তুটা হয়তো ভাবেন না, ওই বয় মিটস গার্ল, গার্ল মিটস বয়, বড় লোক গরিব লোক, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু তার মধ্যেও কখনো কখনো কোনো মানুষেরা অন্যরকম ছবি করছে, যে ছবি আমাদের মনের মধ্যে দাগ কেটে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে দাগ কেটে যাচ্ছে। যেমন আমার মনে হয় আমাদের এই সময়েতে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখার্জি বা নন্দিতা দি আর শিবপ্রসাদ, এরা একটা অন্য জায়গা তৈরি করে নিয়েছে। হয়তো এদের পেছনে মানে শক্ত খুঁটি আছে, যেখানে ছবি রিলিজ করা বলুন, ছবিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, তাদের একটা দঙ্গল আছে, তাদের সাপোর্ট করে, তাদের এগিয়ে নিয়ে যায়, যার ফলে অনেক মানুষ সেদিকে ছোটে। এখন সবই তো না, আগে সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, সবই ট্যাগলাইন ছিল, এখন সেই রকম হচ্ছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি, সৃজিত মুখার্জির ছবি, শিবু নন্দিতাদির ছবি, হ্যাঁ, এই যে ট্যাগলাইনের ছবিগুলো কিন্তু সত্যি তারা পরিশ্রম করেন, ভাবনার খোরাক যোগাচ্ছেন। আমার মনে হয় আরো ডিরেক্টর উঠে আসা উচিত
এবং বড় বড় প্রোডাকশন হাউস নতুন ডিরেক্টরদের নিয়ে কাজ করা উচিত, যাদের মাথার মধ্যে অনেক কিছু আছে, অনেক চিন্তা ভাবনা আছে, সে তাদের সাথে বসা উচিত। কারণ সবাই না দরজাটা খুঁজে পায় না, দরজাটা খুঁজে। আমার ক্ষেত্রে যেমন আমি বলি, আমি অনেক মাঝারি মাপের মানুষদের সাথে কাজ করেছি, আমি হয়তো দরজাটা, বড় দরজাটা খুঁজে পাইনি। যে দরজা খুঁজে পেলে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারতাম, সেই দরজাটা যদি কেউ সে আমাকেই খুঁজতে হবে, মানে সে আলাদিনের দরজার মতো চিচিং ফাঁক বলতে হবে, তবে হয়তো দরজা খুলবে। কারণ সেই ট্যালেন্টটা আমাদের এখানে হচ্ছে, তুমি ট্যালেন্টটাকে দেখাও আগে, তুমি কি সেটা প্রতিপন্ন করো, সেটা প্রতিপন্ন করতে পারলে পরে আমার মনে হয় অনেকেই তোমার কাছে ছুটে আসবে এবং ভালো ছবি হবে। ছবি জগৎ কখনো নষ্ট হবে না, প্রচুর মানুষ আসবে, প্রচুর অভিনেতা হবে, প্রচুর অভিনেত্রী হবে, প্রচুর গায়ক আসবে, প্রচুর স্ক্রিপ্ট রাইটার আসবে, তারা ভালো ভালো, এবং যত সময় যাবে তত মূল্যায়ন হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, এবং তারা এইভাবেই, এই পথেই আমরা যেমন ভাবে এগিয়েছি তারাও এগিয়ে যাবে, তারা আমাদের উত্তরসূরি। আচ্ছা দাদা, একটা ভালো ছবি মানে ফিচার ফিল্মের একটা ফ্লোরে আসতে, মানে স্ক্রিপ্টিং কনসেপ্ট বোঝার পর মানে মোটামুটি কতদিন লাগতে পারে একটা স্ক্রিপ্ট করতে? আসলে প্রডিউসারকে বাগানোর পরে ডিরেক্টররা লাভ মারে স্ক্রিপ্ট রাইটারের দিকে, এবং তখন তাদের তাড়া বেড়ে যায়। আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি 7 দিনও স্ক্রিপ্ট করে দিয়েছি, 1 মাসেও স্ক্রিপ্ট করে দিয়েছি। তবে ব্যাপারটা হয় কি, স্ক্রিপ্ট করতে গেলে স্ক্রিপ্টে তোমার একটা প্যাশনের জায়গা, তো আমাদের এখানে পয়সা পাওয়াটা খুব কঠিন ব্যাপার। বেশিরভাগই হয় কি, স্ক্রিপ্ট করার পর হয়তো ওই শেষ পয়সাটা দিল না, বা স্ক্রিপ্টটা নেওয়ার পরে পয়সাটাই দিল না, তখন ফোনও ধরতে চায় না, কথাও বলতে চায় না। এরকম প্রচুর মানুষ আছে। আবার প্রচুর মানুষ আছে স্ক্রিপ্ট করে করবার কালেই তারা হয়তো অনেকটাই পয়সা দিয়ে দেন, সেরকম মানুষও আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। সুতরাং ইন্ডাস্ট্রিটা তো একটা অদ্ভুত জায়গা। স্ক্রিপ্টটা আমার প্রফেশন, এখনকার প্রফেশন, কারণ স্ক্রিপ্ট করে আমার রুটি রোজগার চলে। কিন্তু তারা ভাবে বোধহয় স্ক্রিপ্ট করাটা কোনো ফ্যাক্টর নয়, একটা পেন আর কিছু কাগজ থাকলে পরে হয়তো স্ক্রিপ্ট করা যায়, হ্যাঁ করা যায়। কিন্তু এর মধ্যে যে মাথাটা যে খাটানো হয়, যে একটা মানুষ সারাক্ষণ বসে লিখছে, তার মূল্যায়নই হয় না। তারা ভাবে, এবার স্ক্রিপ্ট করার পর আমি দেখেছি, আমার ক্ষেত্রে দেখেছি অনেক ডিরেক্টর আছেন নিজেদের খুব বড় বড় ভাবেন, তারা সেই স্ক্রিপ্টের মধ্যে গোঁজাগুট মিল দিতে আরম্ভ করে। অর্থাৎ কোনো সিনটার সাথে হয়তো বেশি বাড়ি দিলেন, কোনো সিনকে সরিয়ে দিয়ে অন্য সিন যখন, তার ফলে হয় কি, আমি তো একটা গ্রামার ধরে স্ক্রিপ্ট করি, আমার মাথা থেকে যেটা আসছে, আমার ভিজুয়ালাইজেশনে যেটা আসছে, সেটা আমি স্ক্রিপ্ট হিসেবে দাঁড় করাচ্ছি। কিন্তু তাদের ভিজুয়ালাইজেশন আসার আগেই তারা এমন একটা করে, যার ফলে ছবি দাঁড়ায় না, ছবিটা অন্য মাত্রায় চলে যায়। অর্থাৎ আমার মনে হয় ব্যক্তিগতভাবে ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটারের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকা দরকার, এবং সে কেন ডায়ালগটা ওইভাবে লিখেছে, কেন ভাবে বলছে, সেটা ভাবনার দরকার। আমি শুনেছি দীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় মানে 900 মানুষ স্ক্রিপ্টে, মানে উত্তম বাবুর আগে, তার আগে এই সমস্ত ব্যাপারগুলো, তারা নাকি ফ্লোরে থাকতেন স্ক্রিপ্ট রাইটাররা, এবং তারা বলে দিতেন যে আমি এই লজিকে বলেছি, এই লজিকে ডায়ালগ গুলো হচ্ছে। এখন এরা ভাবেই না যে লজিকটা কি, তারা নিজের ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করে, হয়তো সেই ভাবনার সাথে মিললই না স্ক্রিপ্ট রাইটারের ভাবনা, কিন্তু ছবি হয়ে গেল, যার ফলে ছবি দাঁড়ায় না, বেশিরভাগ সময় দাঁড়ায় না। হ্যাঁ, আর যে সমস্ত বড় ডিরেক্টররা করেন, স্ক্রিপ্টটা তো মেইন, মানে স্ক্রিপ্ট ইজ দ্য ব্যাকবোন অফ এ ফিল্ম। হ্যাঁ, কিন্তু সত্যজিৎ রায় নিজে বলেছেন, হ্যাঁ, যে স্ক্রিপ্টে আমাদের এখানে স্ক্রিপ্ট রাইটারদের কোনো মূল্যায়ন হয় না, অর্থাৎ তাদের নামটাও যে ভালো ভালো টাইটেল কার্ডে দেওয়ার কথা, সেটাও ভালো করে দেয় না। এবং অনেক ডিরেক্টর আছে ভাবে 6টা সিন লিখলাম, তার মধ্যে তার সাথে একটা আটকে দিলাম নিজের নামটা। আসলে এগুলো একটা অদ্ভুত দুঃখের জায়গা। আমি যেমন একটা রিসেন্ট আমার একটা স্ক্রিপ্টের ছবি আরম্ভ হবে, তো তিনি আমাকে, আমার শরীর খারাপ হয়েছিল, তিনি আমাকে অনেকবার ডেকেছিলেন, আমি যেতে পারিনি। তিনি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন কিছু কিছু জায়গাগুলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি তাহলে আমার নামের সাথে তোমার নাম দিচ্ছ? বলছে না, তোমার পুরো আইডিয়া, তোমার আইডিয়াকে রেখেই তুমি করেছিস ওই লাইনগুলো, সুতরাং তোমার নামই থাকবে, আমার নাম থাকবে না। এইরকম ডিরেক্টর কজন আছে যে বলতে পারে যে তুমিই করেছো, তোমার আইডিয়ার উপর আমি ইমপ্লিমেন্ট করেছি? এটা কিন্তু এটা বলে না। পয়সা তো দেওয়া তো পরের গল্প, যথাযোগ্য সম্মান দেয় না। এমনকি ছবি রিলিজের সময় তারা বলে না যে তোমার ছবি এসছে আর তুমি ইনভাইটেড। আচ্ছা দাদা, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার কতটা মানে স্যাটিসফাই বা কতটা সন্তুষ্ট স্ক্রিপ্ট করে? খুব ভালো মনের মতো প্রশ্ন হয়েছে, যে আমি কতটা সুখী।
আসলে প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন লেখার অফার পাই বা করি, অফার না পেয়েও তো নিজের জন্য বেশ কিছু স্ক্রিপ্ট আছে, তো প্রত্যেকটা স্ক্রিপ্টকে মনে হয় আমার নিজের সন্তানের মতো। তাদের আস্তে আস্তে লালন পালন করে উন্মোচন করাটা একটা অসম্ভব একটা মানসিক তৃপ্তি আছে। অসম্ভব একটা স্ক্রিপ্ট করে মানসিক তৃপ্তি পায়, যে ধরনের স্ক্রিপ্ট হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, স্ক্রিপ্ট করে একটা মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি পায়। এবং সেটা যখন প্রশংসিত হয়, লোকে প্রশংসা করে, তখন তখন আরো ভালো লাগে, কারণ মানুষের প্রশংসার জন্যই তো আমাদের জন্ম, কারণ সেটা ছাড়া যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই স্ক্রিপ্ট করে যতটা তৃপ্ত, আবার সে স্ক্রিপ্ট দেওয়ার পরে পয়সা পাওয়াটা নিয়ে যখন টানাটানি হয়, তখন আমার দুঃখ হয়। কারণ প্রত্যেক মানুষেরই তো সংসার চালাতে হয়, মানুষের জীবনযাত্রা চালাতে হয়। যখন পয়সা পায় না, দিনের পর দিন বলে এই আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, তখন মনে হয় যে কেন কেন লিখি, কার জন্য লিখি, কি উদ্দেশ্যে লিখি? পয়সা তো আমার মূল্যায়ন তো পয়সা দিয়েও হলো না, এবং তাদের কাছে আমার যে সৃষ্টিটা, তাদের কাছে সেটাও তো একটা জায়গায় পৌঁছল, মূল্য পেল না। কিন্তু মানুষ যখন ছবি দেখে বলে হ্যাঁ তোর ছবিটা, এই ছবিটা দেখলাম, ছবিটা বেশ ভালো, তুই থ্রিলারটা ভালো লিখতে পারিস, তুই এইটা ভালো লিখতে পারিস, তখন মনে হয় না, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এটাই তৃপ্তির জায়গা। আচ্ছা দাদা, এবারে আমরা একটা সেশনে চলেছি, যে সেশনটা আমাদের নাম হচ্ছে র্যাপিড ফায়ার। আচ্ছা, সেখানে তোমার আমাদের এখান থেকে কিছু প্রশ্ন ব্যক্তিগত জীবন এবং তোমার কর্মের জীবন, মানে পার্সোনাল এবং প্রফেশনাল কর্মের সাথে হোক যুক্ত কিছু প্রশ্ন আমরা করব দর্শকের উদ্দেশ্যে। একদম। সেখানে তুমি চাইলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো, কোনো প্রশ্ন তুমি ডিফেন্স করতে পারো, এবং তুমি না চাইলেও নাও করতে পারো। হ্যাঁ, তো দাদা বলছি, এই বয়সে, এই যে ফুটফুটে এখনো এত স্মার্ট একটা লুকস নিয়ে এখন প্রেমের প্রস্তাব পাও বা প্রেমিকা আছে? না, বা লুকিয়ে লুকিয়ে প্রেম? না, কোনো লুকানোর ব্যাপার স্যাপার নেই, আর প্রেমও নেই। এক নম্বর, প্রেমটা আমার স্ক্রিপ্টের সাথে আর ফিল্মের সাথে জড়িত। মানে আমার চোখে এখন প্রেমিক হিসেবে যে কিভাবে মেক করবো, একটা ছবি তৈরি করবো, সেটাই আমার এখন প্রথম প্রেম। আর আমি জানি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি মেয়েদের সাথে প্রেম করলে পরে তাদের কাজ দিতে হবে, তো কাজ না দিলে তো প্রেমিকা থাকবে না, পালিয়ে যাবে। সুতরাং প্রেম করে লাভ নেই, প্রেম করে লস। লাভ ইজ ইকুয়াল টু লস। আচ্ছা, তাহলে মানে কাজ দিতে হবে। একদম কাজ দিতে হবে, কাজ নেই আমার। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, এখনো তুমি ওই বাচ্চা ছেলের মতো কমেডি করো কোনো জায়গাতে, বা একদম ইজি হয়ে যাও, বা মানে কি বলবো আর? না, সবচেয়ে বড় কথা হচ্ছে ইজি তো, বাট আমি খুব কমফোর্টেবল। মানে আমি কোনটা সিরিয়াস বলো আর কোনটা মানে আমি যখন কাজ করি খুব কমফোর্টেবল। আমার সাথে যে সমস্ত ডিরেক্টর কাজ করে, আমি কোনো সময় ঝামেলা করি না, কোনো ইন্টারফেয়ার করি না, আচ্ছা। কোনো কিছুই করি না আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোনো বিষয় যদি মনে হয় যে ঠিকঠাক হচ্ছে না, আমার মেজাজটা তখন কিন্তু গরম হয়ে যায়, তখন আমি খুব মানে চেপে যাই, বমকে যাই, যাকে বলে বাংলা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা হয়ে যায়। সুতরাং চুপচাপই থাকি। এবং হ্যাঁ, আমার মধ্যে একটা কোথায় ভেতরে ছটফটে বালক এখনো আছে। সে ছুটে বেড়ায় কাজের জন্যে, ছুটে বেড়ায় কিছু পাওয়ার জন্যে, সবসময় ছোটাছুটি করছে মনের মধ্যেই। সুতরাং আর করার কিছু নেই। আচ্ছা, বউ এখন বাড়িতে ফ্যামিলির কাছে মানে কোনো ব্যাপারে মানে কিছু খুনসুটি ঝগড়া বা কিছু এই যে কর্মের ক্ষেত্রে বা হয়, সেটা কর্ম কেন, ঝগড়া না হলে পরে সংসার হয় না। দম্পতি মানে কি, মানে ওই দমটম দিতে হয় আর কি, আমাদেরকে আর কি। সুতরাং ঝগড়ার জন্য একটা জায়গা খুঁজতে হয়। ঝগড়াটা হয় কারণ আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে অর্থ। আচ্ছা, এই অর্থটা যদি প্রচুর থাকতো, তাহলে হয়তো দেখা যায় যে ঝগড়াটা হতো না। হ্যাঁ, কিন্তু অর্থের জন্যই ঝগড়া হয়, এছাড়া অন্য কিছু হয় না। আমার বউ এমনি ব্যক্তিগতভাবে খুব ভালো এবং ক্রিয়েটিভ ওম্যান, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অনেক কিছু করে। এবং আমি যখন স্ক্রিপ্ট করি তখন কোনো বাড়িতে কোনো শব্দও করে না। আচ্ছা, এই বয়সে এখনো কি খেলাধুলা করো কিছু, বা খেলাধুলা যদি করো তো কি খেলা পছন্দ, আর কি পছন্দের খেলা? ভিডিও গেম। ও, ভিডিও গেম। তাহলে বাচ্চা তো। হ্যাঁ, ভিডিও গেম। রান্না বান্না করতে দেয় না, আমার বউ অসম্ভব ভালো রান্না করে। সুতরাং রান্না ঘর অবধি আমাকে পৌঁছতে দেয় না। কিন্তু আর কোনো জায়গাতে সুযোগ পেলে রান্না হ্যাঁ, সুযোগ পেলে রান্না করতে ভালো লাগে। আচ্ছা, খেতে কি পছন্দ করো? খেতেও পছন্দ করি। আসলে খেতে মানে
কোনো খাবার ভালো হলে ওই একটা পদই হোক দুটো পদই হোক যথেষ্ট আমার কাছে। আমি খুব বেশি ভয়ঙ্কর ফুডি নয়, আমি খুবই নর্মাল ভাবে খাওয়া দাওয়া করি, নর্মাল ভাবে থাকার চেষ্টা করি, সবটাই নর্মাল আমার জীবনটা। আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে পার্টি করতে, আউটিং এ যেতে এগুলা না, পছন্দ করো এই বয়সে? শেয়ার হয় না, বন্ধু বান্ধব কমে গেছে। আচ্ছা, বান্ধবী, আমার খুব প্রিয় বন্ধু যে ছিল, মানে যার সাথে ঘোরাঘুরি আউটিং এ যাওয়া, সে বন্ধু ডিরেক্টরও ছিল, একটা ছবিও করেছে, সে মারা গেছে। সে আমার খুব কাছের খুব প্রিয় বন্ধু, অনিরুদ্ধ। তো যাই হোক, অনেক তোমার পার্সোনাল এবং কর্মের সাথে অনেক জিনিস জানলাম। আচ্ছা, ঘুমাতে কি পছন্দ করো? ওরে বাপরে বাপ, আমি খুব ঘুমোতে পছন্দ করি। কুম্ভকর্ণের ছোট ভাই বলে, আমার কোনো কাজ না থাকলে আমার প্রিয় জিনিসই হচ্ছে শুয়ে পড়লাম। আমি হয়তো স্টেশনে শুয়ে পড়তে পারলে স্টেশনেও ঘুমিয়ে পড়তে পারি। দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাও? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরার মতো ঘুমানো অভ্যেসটা হয়নি, কিন্তু ট্রেনেতে আপ ডাউন করতে করতে ঘুমাই। অন্তত পক্ষে 8-10টা স্টেশন তো আমি ঘুমোবো, এটা আমার। তো যাই হোক, অনেক জানলাম আমরা তোমার ব্যক্তিগত জীবন এবং কিছু মানে কর্মের জীবন থেকে। তো আমাদের দর্শকদের, দাদাদের উদ্দেশ্যে বলি যে দাদার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম, এবারে কিছু ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই কর্মজীবনে কিছু বার্তা উনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে কিছু শিক্ষণীয় মূল্যবান তার কাছ থেকে কাজকর্মের ব্যাপারে। তো দাদা, আরেকবার ধন্যবাদ জানাই যে আমাদের এই যে সুপার কফি উইথ মিস্টার খান এই শোতে আসার জন্য, এবং আগামী জীবন, তোমার ডিরেক্টোরিয়াল জীবন, স্ক্রিপ্ট রাইটারের জীবন, অভিনয় করার জীবন, এবং এই আমাদের সিনেমা জগতের জীবন, তোমার ব্রাইটনেস আরো উন্নত মানের হোক, ভালো ভালো আরো কাজ করো, এটা আমাদের টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মানে উইশ এবং দোয়া, আশীর্বাদ এইটুকুই, এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর আরেকটা কথা দাদা, যে এই জায়গাতে আমাদের যে এসে অনেক কথা শেয়ার হলো, কথা হলো, আমাদের দর্শকরাও জানলো। দর্শকের উদ্দেশ্যে তুমি একটা পজিটিভ কিছু বার্তা। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের শুভেচ্ছাই তো আমাদের জীবনের একমাত্র পাথেয়, অর্থাৎ আমাদের চলতে গেলে পরে আপনাদের শুভেচ্ছা দরকার। আর বাঙালিদের বলি, বাংলা ছবি দেখুন প্লিজ, হলে আসুন, কষ্ট করে দেখুন। আমরা খুব কষ্ট করে ছবি বানাই এবং মন থেকে বানাই ছবিটা, সুতরাং আপনারা আসুন, অন্তত দেখুন, দেখে তারপর বিচার করুন যে ছবিটা কতটা করতে পারলাম বা করতে পারলাম না। না এসে বলবেন না যে অমুক ছবি খারাপ, তমুক ছবি খারাপ, কারণ এখন এই মিডিয়াতে আমরা বলার সুযোগ পাই, আপনারা দেখার সুযোগ পান। সুতরাং আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমি অনেক জায়গায় লিখেওছি যে দর্শকরা যদি চলে আসে বা বাংলা ছবিকে যদি আরো ভালোভাবে প্রচার করা যায়, বাংলা ছবি কিন্তু মোটেই খারাপ হয় না। বাংলা ছবির জন্য অনেকেই চলে, অনেকে সংসার চলে। আমরা যারা ক্যামেরার সামনে বা পেছনে থাকি, আরো অনেক লোক থাকে, তাদের তো চলতে হয়। এটা তো একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো পেনশন নেই, কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, কিচ্ছু নেই। তোমার কাজ নেই মানে তুমি শেষ। সুতরাং এই ইন্ডাস্ট্রিটাকে যদি ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় কোনোদিন, তার মধ্যে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ প্রত্যেকটা মানুষ যারা প্যাশনের সাথে কাজটা করে থাকেন তারা বাঁচবেন, তাদের পরিবার অন্তত বলতে পারবে মাথা উঁচু করে, আমার স্বামী, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, যে ইন্ডাস্ট্রিটা মানুষের মনোরঞ্জনের জন্য। প্লিজ ছবি দেখতে আসুন। তো দাদা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম। তো দর্শকদের উদ্দেশ্যে বলি যে দাদার সাথে অনেক আজকে আড্ডা হলো, গল্প হলো, অনেক জিনিস আমিও শিখলাম এবং আমাদের দর্শকরাও জানতে পারলো আমরা কিভাবে কাজ করি। একটা ওনার স্ক্রিপ্ট রাইটিং এর জার্নি, অভিনয় জগতের জার্নি এবং কামিং ডিরেকশন কিছু কাজের। তো দর্শকের উদ্দেশ্যে বলি, আবার আমরা নেক্সট খুব শীঘ্রই কোনো গেস্টকে নিয়ে আমরা আবার এসে যাব। তো আপনারা যেমন আমাদের পাশে এই আশীর্বাদ দিয়ে আছেন, থাকবেন, আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খান এই শোটার পাশে ভালোবাসা দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের কিছু মতামত, যদি ভালো মন্দ যেই মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে যেয়ে মতামতটা দেবেন। তো দাদা, দর্শকের উদ্দেশ্যে, দর্শক ভাইদের আবার নমস্কার। সি ইউ এগেন ইজ নেক্সট গেস্ট।